হ্যালো স্টুডেন্টস, আমি শুভাশিস স্যার। ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি নবম শ্রেণীর শব্দ অধ্যায় থেকে শব্দের বিস্তার ও তরঙ্গ এই সম্বন্ধে জানাবো। আর শব্দ অধ্যায়টি তোমরা পেয়ে যাবে ছায়া নবম ভৌতবিজ্ঞান ও পরিবেশ এবং ভৌতবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক এই বই দুটিতে। শব্দ এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে তোমরা জানতে পারবে অনেক নতুন নতুন টার্ম, আর নতুন টার্ম মানেই তোমাদের মনে একটা ভয়ের সঞ্চার হবে, আর আমার এই ভিডিও সেই ভয় দূর করতে সাহায্য করবে। তাহলে চলে আসি এবার মূল বিষয়বস্তুতে। আমরা আলোচনা করব শব্দ বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন। এই যে আমি কথা বলছি, আমার কথা রেকর্ড হচ্ছে, এখান থেকে মাইক্রোফোন, এর মাঝখানে বাতাস আছে। বা যদি আমি এই ছবিতে দেখি একটি ছেলে কাঠের একটি টেবিলে কান পেতে আছে, আর আরেকজন ওই টেবিলে আলতো করে টোকা মারল, তাহলে এই ছেলেটি ওই শব্দটি টেবিলের ভেতর দিয়ে শুনতে পেল। অর্থাৎ শব্দ কঠিন মাধ্যম, টেবিল এখানে কঠিন মাধ্যমের মধ্য দিয়ে এলো। একই রকমভাবে জলের ভেতর দুটো পাথর নিয়ে জোরে আওয়াজ করা হলো, জলের ভেতর ডুবে থাকা অন্য আরেকজন ব্যক্তি সেই শব্দ শুনতে পাবে। অর্থাৎ তরল মাধ্যমেও শব্দ সঞ্চালিত হচ্ছে। আবার ক্লাসরুমে টিচার কথা বলছে, সেই কথা স্টুডেন্টরা শুনতে পাচ্ছে, তাহলে মাঝখানে কি রয়েছে? বায়ু মাধ্যম, অর্থাৎ গ্যাসীয় কোনো মাধ্যমের ভেতর দিয়েও শব্দ অগ্রসর হচ্ছে। এখন মাধ্যম থাকলে অগ্রসর হচ্ছে, এই ঘটনাগুলো থেকে আমরা জানতে পারলাম। কিন্তু শব্দ অগ্রসর হওয়ার জন্য যে মাধ্যম অবশ্যই দরকার, এটা কিভাবে আমরা পরীক্ষা করব? সেটা আমরা একটা সহজ পরীক্ষা দিয়ে বলতে পারবো। কীরকম? এরকম একটা সিস্টেম বানিয়ে নিয়েছি। কাঁচের একটা বেলজার আছে, তার ভেতরে কলিং বেল আছে, কাঁচের বেলজারের ভেতর আগে থেকে বায়ু আছে, কলিং বেলটাকে বৈদ্যুতিক তারের সঙ্গে যুক্ত করেছি, আর বেলজারটা বসানো রয়েছে একটা বায়ু নিষ্কাশন যন্ত্রের ওপর। এর কাজ কি? এই যন্ত্র চালু করে আমরা ওই বেলজার থেকে বায়ু বের করে নিতে পারি, আর বেলজারটিকে আমরা বায়ু নিরুদ্ধ করে রেখেছি। এখন কলিং বেল অন করলাম, কলিং বেলের শব্দ আমাদের কানে আসছে। এবার এই যন্ত্রটিকে চালু করে আমরা এর ভেতর থেকে ধীরে ধীরে বায়ু বের করতে শুরু করলাম। তার ফলে কি হবে? দেখব যে কলিং বেলের শব্দ আমাদের কানে ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। যখন বেলজারের ভেতরে সমস্ত বায়ু বের করে দেওয়া হলো, তখন কলিং বেলের শব্দ আমাদের কানে এসে আর পৌঁছবে না। এর থেকে আমরা কি বলতে পারি? তাহলে শব্দ, কলিং বেলের যে শব্দ আমাদের কানে আসছিল, মাঝখানে ছিল বায়ু মাধ্যম, সেই বায়ু মাধ্যমের অনুপস্থিতির কারণে ওখানে সৃষ্টি হয়েছে শূন্যস্থান। সেই শূন্যস্থানের কারণে শব্দ আমরা আর পাচ্ছি না। অবশ্যই শব্দ বিস্তারের জন্য একটা মাধ্যমের প্রয়োজন। এবার আমরা আলোচনা করব বায়ু মাধ্যমের ভেতর দিয়ে শব্দ কিভাবে বিস্তার হচ্ছে তার কৌশল। আমরা কঠিন বা তরল মাধ্যমের ভেতর দিয়ে বায়ু কিভাবে যাচ্ছে সেটা এখানে বিচার্য বিষয় নয়। আমরা গ্যাসীয় মাধ্যমের ভেতর দিয়ে কিভাবে যাচ্ছে সেটাই মূলত দেখব।
যখন কোনো শব্দ হয়নি, এখানে আমি একটা সুরশলাকা রেখেছি, কোনো আঘাত করিনি অর্থাৎ কোনো শব্দ হয়নি, তখন সুরশলাকা পাশে যে বায়ু কণাগুলি আছে সেই কণাগুলি ধরে নিচ্ছি এরকম সমান্তরালভাবে স্তর স্তর করে সজ্জিত আছে। এবার রাবারের হাতুড়ি নিয়ে সুরশলাকার একটা বাহুতে আঘাত করলাম। আঘাত করার ফলে কি হলো, বাহুটা ওর সাম্যাবস্থান থেকে এই বি থেকে সি পজিশনে গেল। এই দিকে যখন যাচ্ছে তখন বাহুটা, সুরশলাকার বাহুটা ওর যে পাশে বাতাসটা আছে সেই বায়ুকে ধাক্কা দেওয়ার ফলে ও কিছুটা সংকুচিত হচ্ছে। তার ফলে বায়ুর যে স্তরগুলো ক্রমশ কাছাকাছি আসছে, অর্থাৎ স্তরগুলো ঘন হচ্ছে। আর ঘন হচ্ছে বলে ওই অংশটাকে আমরা নাম দিয়েছি ঘনীভবন। এইবার এই ঘনীভবন হওয়ার ফলে কি হলো, মাধ্যমের যে কণাগুলো ছিল সেই কণাগুলো বিচ্যুতি ঘটলো। ওর সাম্যাবস্থান থেকে, এইটা ছিল সাম্যাবস্থান, ওখান থেকে ওগুলো কিছুটা সরে এলো, অর্থাৎ বিচ্যুতি ঘটলো। আর এই বিচ্যুতি ঘটার জন্য এই কণাগুলোর মধ্যে একটা স্থিতিস্থাপক পীড়নের উৎপত্তি হলো। এটা আমরা পদার্থের গঠন ও ধর্ম এই অধ্যায়ে আমরা জেনেছি। এই পীড়নের উৎপত্তির ফলে এ কি চাইবে, এ চাইবে পীড়নটা আবার ওই বায়ুমাধ্যমকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে, অর্থাৎ ওর সাম্যাবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে চাইবে। তার জন্য কি করবে, তার জন্য ও ওই চাপটা পরবর্তী যে বায়ুস্তর আছে সেই বায়ুস্তরে ঠেলে দেবে চাপটা। তার ফলে কি হবে, নিজে স্বাভাবিক অবস্থায় আসবে আর পরবর্তী বায়ুর যে স্তরটা আছে সেইখানটা ঘনীভবন ঘটবে। একই সঙ্গে সুরশলাকার বাহুটা কি হবে, ও সি থেকে আবার এ পজিশনে সরে আসবে। সরেলে কি হবে, এই অংশে সাময়িক একটা শূন্যস্থানের সৃষ্টি হবে। তার ফলে এখানকার চাপ কিছুটা কমে যাবে। চাপ কমে গেলে কি হবে, বায়ু স্তরগুলো ওর স্বাভাবিক অবস্থা থেকে আরেকটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে, অর্থাৎ স্বাভাবিক অবস্থার থেকে এই অংশটা কিছুটা ফাঁকা ফাঁকা হলো। এই অংশটার নাম দিচ্ছি তনুভবন। অর্থাৎ এই অংশটা যখন তনুভবন ঘটছে ঠিক তার পার্শ্ববর্তী যে বায়ুস্তর সেখানে ঘটছে ঘনীভবন। আবার ঠিক ঘনীভবনের পরবর্তী যে বায়ুস্তর থাকবে সেখানে ঘটবে তনুভবন। এইভাবে তনুভবন, ঘনীভবন, তনুভবন, ঘনীভবন এই করতে করতে শব্দ বিস্তার লাভ করবে বায়ু মাধ্যমে। এবার আমরা আলোচনা করব তরঙ্গ সম্পর্কে। একটা পুকুরে জল আছে, একটা ঢিল ছোঁড়া হলো, আমরা কি দেখতে পাই, জলের ওপরে একটা ঢেউ এরকম গোল গোল আকারে বাড়তে 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 বাইরের দিকে ছড়িয়ে পড়ছে। সাময়িকভাবে দেখে কি মনে হবে, বোধহয় জলটা কিছুটা সরে সরে চলে যাচ্ছে। এখন একটা সোলার বল নিয়ে যদি আমি ওই জলের ওপর রাখি, আমি কি দেখতে পাবো, দেখতে পাবো যে সোলার বলটা ওপর নিচে আন্দোলিত হচ্ছে, কিন্তু পাশে কোথাও সরে যাচ্ছে না। অর্থাৎ কি হচ্ছে, এখানে যে আলোড়নটা সৃষ্টি হয়েছে তাতে মাধ্যমের যে কণা, অর্থাৎ এক্ষেত্রে যে জল মাধ্যম, তরল মাধ্যম, তার যে কণা, সেই কণাগুলো এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে না, কিন্তু ওই আলোড়নটা সরে চলে যাচ্ছে। এই ঘটনাটাকেই আমরা বলবো তরঙ্গ। শব্দ এইরকমই একটা তরঙ্গ, আর শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়, আগেই আমরা দেখলাম। তাই শব্দ তরঙ্গকে আমরা বলবো স্থিতিস্থাপক তরঙ্গ। স্থিতিস্থাপক তরঙ্গের মাধ্যমে শক্তি কি হয়, যান্ত্রিক শক্তি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। তাই স্থিতিস্থাপক তরঙ্গকে যান্ত্রিক তরঙ্গও বলা হয়ে থাকে। এই যান্ত্রিক তরঙ্গ আবার দুই প্রকার, কি কি, তির্যক তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন তির্যক তরঙ্গ কাকে বলবো, তির্যক তরঙ্গ হচ্ছে এরকম একটা দড়ি নিয়ে একটা আংটায় বেঁধে আমি হাতে করে দড়িটাকে এরকম নাড়াচ্ছি, কি দেখব, যে দড়িটা এরকম এরকম করতে করতে আন্দোলিত হচ্ছে।
আমাদের আপাতভাবে মনে হবে দড়িটা বোধহয় এগিয়ে যাচ্ছে, না, আমি তো দড়ি এখানে হাতে ধরে রেখেছি আর ওই প্রান্ত ওখানে বাঁধা আছে, তাহলে দড়ি কোথাও যাচ্ছে না। তাহলে যেটা যাচ্ছে সেটা হলো তরঙ্গ, তাহলে তরঙ্গের অভিমুখ হলো এই দিকে। আর দড়ির কোনো একটা অবস্থানের যদি কোনো একটা কণা নিই, সেই কণাটা কোন দিকে আন্দোলিত হচ্ছে? ওপর নিচ, অর্থাৎ তার অভিমুখ হচ্ছে এই দিকে। অর্থাৎ তরঙ্গের গতির সঙ্গে কণার গতির অভিমুখের কোণ কত? 90 ডিগ্রি। এই ধরনের তরঙ্গকে বলবো তির্যক তরঙ্গ। আর এরকম একটা স্প্রিং নিয়েছি, স্প্রিং তুলা ভাবতে পারো, নিচে সামান্য একটা ওজন দিয়েছি, এবার একটু টেনে ছেড়ে দেওয়া হলো, কি দেখব? স্প্রিংয়ের কিছুটা অংশ কাছাকাছি আসছে, আবার ঠিক তার পরবর্তী অংশটা একটু দূরে চলে যাচ্ছে, আবার তার পরবর্তী অংশটা কাছাকাছি এবং দূরে। অর্থাৎ ঠিক যেরকম বাতাসের সময় আমি দেখলাম ঘনীভবন তনুভবন, এই রকম করতে করতে একটা তরঙ্গ ওপর দিকে উঠে উঠে চলে যাচ্ছে। অর্থাৎ তরঙ্গের গতির অভিমুখ কোন দিকে? ওপরের দিকে। আর এক্ষেত্রে কোনো একটা কণা নিলে সেই কণাটা কম্পিত হচ্ছে কোন অভিমুখে? এইরকম অভিমুখে কম্পিত হচ্ছে, অর্থাৎ দুজনে কি আছে? সমান্তরাল। এই ধরনের তরঙ্গকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। এবার আমরা আলোচনা করব তরঙ্গ সম্পর্কিত কয়েকটি রাশি সম্পর্কে। প্রথমেই বিস্তার নিয়ে আলোচনা করব। কম্পনের সময় এই বিস্তার সম্পর্কে একবার বলা হয়েছিল। কি বলা হয়েছিল? কোনো কম্পনশীল কণা তার সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে বিস্তার বলে। এবার আমরা তরঙ্গ দিয়ে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। আমরা এক্ষেত্রে একটা তির্যক তরঙ্গের ছবি নিয়েছি। মনে করি কোনো একটা সময় এই তরঙ্গটা সাম্যাবস্থানে ছিল, অর্থাৎ পি কিউ পজিশন বরাবর ছিল। যদি আমরা আগে দড়িটা কল্পনা করি, ধরে নিই যে পি কিউটা হচ্ছে সেই দড়িটা যখন টান টান করে স্থির করে ধরে রাখা আছে। এবার আন্দোলিত করতে শুরু হয়েছে, কোনো একটা সময়ে এই রকম একটা পজিশন আসবে। এই রকম পজিশনে সর্বোচ্চ এই বিন্দুতে সরণ হয়েছে সাম্যাবস্থান থেকে এই এতটা দূরত্ব। বা যদি নিচের দিকে আমি সরণ দেখি তাহলে এই এতটা দূরত্ব। তাহলে এই দূরত্ব বা এই দূরত্ব বা এই দূরত্ব, এই সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যে দূরত্ব সেটাকেই আমরা বলবো কি? বিস্তার। এবার কি জানবো? তরঙ্গ দৈর্ঘ্য। এটা কম্পন দিয়ে যদি প্রথমে বলি, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একবার পূর্ণ দোলন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে আমরা পর্যায়কাল বলি। সেই সময়ে একটা তরঙ্গ যতটা দূরত্ব যায় সেই দূরত্বটাকে বলবো তরঙ্গ দৈর্ঘ্য। এবার তরঙ্গ দিয়ে যদি আরেকটু আমি অন্যভাবে বলার চেষ্টা করি, তরঙ্গের দুটো সমদশায় আছে এরকম বিন্দু নিলাম। কীরকম সমদশা বলতে কি? ধরে নিই এক্ষেত্রে পি বিন্দুটা সাম্যাবস্থানে আছে আর ঠিক এইখানের এই বিন্দুটা সাম্যাবস্থানে আছে। তাহলে ওই দুজনকে আমরা একই দশায় আছে বলতে পারি। তাহলে পরপর দুটো একই দশায় থাকা বিন্দুর যে দূরত্ব, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে এই যে দূরত্বটা, সেই দূরত্বকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। আবার যদি আমি এই পজিশন না নিয়ে অন্য কোনো পজিশন নিই, অর্থাৎ সব থেকে বেশি দূরত্বে আছে এখানে এ বিন্দুতে আর এখানে সি বিন্দুতে, এই দুটো পজিশন অর্থাৎ এরা সেম দশায় আছে, তাহলে এদের যে দূরত্ব সেই দূরত্বকে আমি বলবো ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। একে ল্যামডা দ্বারা, গ্রিক অক্ষর ল্যামডা দ্বারা সূচিত করা হচ্ছে। এবার আসছি পর্যায়কাল। পর্যায়কাল কি? একবার পূর্ণদোলন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে আমরা বলবো পর্যায়কাল। আর যদি তরঙ্গ দিয়ে বলি তাহলে ওই তরঙ্গ ওই ল্যামডা দূরত্ব যেতে যে সময় নেয় তাকেই বলবো পর্যায়কাল। একে টি দ্বারা সূচিত করা হয়।
এবার আসছি কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি না, একক সময়ে, অর্থাৎ যদি সেকেন্ড এককে বলি, 1 সেকেন্ড সময়ে কোনো একটা তরঙ্গ যতবার কম্পিত হচ্ছে, অর্থাৎ ধরে নিই যে এইখান থেকে এই সময়টা হচ্ছে 1 সেকেন্ড, তাহলে একটা তরঙ্গ পূর্ণদোলন একবার এক্ষেত্রে সম্পন্ন করেছে, অর্থাৎ এক্ষেত্রে এর কম্পাঙ্ক কত, n = 1। এইবার এই সময়ের মধ্যে ধরে নিচ্ছি এটা দুবার পূর্ণকম্পন সম্পন্ন করছে, অর্থাৎ কিছুটা এরকম দেখতে হবে, এটা একটা পূর্ণকম্পন, এটা একটা পূর্ণকম্পন, দুবার পূর্ণকম্পন সম্পন্ন করেছে ওই একক সময়ের মধ্যে। এক্ষেত্রে n = 2 বলতে পারি, তাহলে বোঝা গেল। এবার রয়েছে একটি নতুন জিনিস, সেটা হচ্ছে তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ কি না, একক সময়ে কোনো তরঙ্গ ওই মাধ্যমের মধ্যে যতটা অগ্রসর হচ্ছে তাকে বলছি তরঙ্গ বেগ। আমরা তরঙ্গের যে রাশিগুলো সম্বন্ধে জানলাম, তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গের কম্পাঙ্ক, এদের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করব। কীরকম? তরঙ্গ বেগকে আমরা ভি, তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা এবং কম্পাঙ্ককে এন দ্বারা সূচিত করলাম। এবার ভি, এন, ল্যামডা এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করব কোনো একটা তরঙ্গের ক্ষেত্রে। এখন ল্যামডা কি না, তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, একবার পূর্ণ কম্পনে ও যে দূরত্ব যাচ্ছে, অর্থাৎ একবার কম্পনে তরঙ্গটা যাচ্ছে কতটা দূরত্ব না, ল্যামডা দূরত্ব। তাহলে কম্পাঙ্ক যদি এন হয়, অর্থাৎ এন বার যদি কাঁপে, তাহলে কতটা দূরত্ব যাবে, এন বার কম্পনের ফলে ও যাবে এন ল্যামডা দূরত্ব। এখন কম্পাঙ্ক মানে কি, 1 সেকেন্ডে যতবার কম্পিত হয়, অর্থাৎ 1 সেকেন্ডে এক্ষেত্রে এন বার কম্পিত হয়েছে, আর তার ফলে ও গেছে কত দূর না, এন ল্যামডা দূরত্ব গেছে। তার জন্য তাহলে সময় কত লেগেছে না, 1 সেকেন্ড। তাহলে দেখি এবার যে 1 সেকেন্ড সময়ে ও দূরত্ব যাচ্ছে কত, এন ল্যামডা দূরত্ব যাচ্ছে। আমরা তরঙ্গ বেগের সংজ্ঞা থেকে কি জানি, 1 সেকেন্ডে তরঙ্গ কোনো মাধ্যমের ভেতর দিয়ে যে দূরত্ব যায় সেইটাই তো এন ল্যামডা দূরত্ব। তাহলে আমরা বলতে পারি ভি সমান এন ল্যামডা। তাহলে আমরা তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কের মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। এখান থেকে অনেক রকম ম্যাথামেটিক্যাল প্রবলেম আসে। আমরা এরকমই একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম দেখে নেব। এখানে একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে, সমস্যাটা দেখি। একটি ষোড়শলাকার কম্পাঙ্ক 280 হার্জ। ষোড়শলাকাটি যে সময়ে 70টি পূর্ণ দোলন সম্পন্ন করে, শব্দ সেই সময়ে, অর্থাৎ শব্দ তরঙ্গ সেই সময়ে কোনো মাধ্যমের মধ্য দিয়ে 80 মিটার দূরত্ব অগ্রসর হয়, ওই মাধ্যমে শব্দের বেগ কত? আমাদেরকে বার করতে হবে কি, শব্দের বেগ, অর্থাৎ আমাদেরকে ভি বার করতে হবে। এটা আমাদেরকে বার করতে হবে। কি দেওয়া আছে? কম্পাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ এন। এনের ভ্যালু দেওয়া আছে কত, 280 হার্জ। আচ্ছা, এবার দেখি আর কি দেওয়া আছে। 70টি পূর্ণদোলন সম্পন্ন করে। ধরে নিচ্ছি যে শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। ল্যামডা মানে কি, একবার পূর্ণদোলন সম্পন্ন করলে ও ল্যামডা দূরত্ব যায়। তাহলে 70টি পূর্ণদোলন সম্পন্ন করলে কত দূরত্ব যাবে, 70 × ল্যামডা।
এই দূরত্ব যাবে। এখন সেই দূরত্বটা কত বলে দিয়েছে, সেটা কত না, এটা সমান 80 মিটার। তাহলে এখান থেকে আমি ল্যামডা পেয়ে যাচ্ছি, ল্যামডা সমান 80/70, অর্থাৎ 8/7 মিটার। এবার আমাদের সম্পর্ক জানা আছে, কি সম্পর্ক, ভি সমান এন ল্যামডা। এখান থেকে আমি ভি এর ভ্যালু পেয়ে যাব। তাহলে দেখা যাক ভি এর ভ্যালু কি, ভি সমান এন অর্থাৎ 280, ল্যামডা অর্থাৎ 8/7, একক কি হবে, মিটার পার সেকেন্ড, বেগের একক সমান কত হবে, এটা 320 মিটার পার সেকেন্ড। শব্দের বেগ ভি চেয়েছিল, আমরা পেয়ে গেলাম 320 মিটার পার সেকেন্ড। আজকের আলোচনা এখানেই শেষ হলো। ভৌতবিজ্ঞানের অন্যান্য বিষয়গুলির ওপর ভিডিও পেতে ছায়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। নতুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশান পেতে বেল আইকনে ক্লিক করো। ভালো থেকো, সুস্থ থেকো।